আপনারা দেখছেন একুশে টেলিভিশন। কক্সবাজারের সংঘবদ্ধ ধর্ষণ ঘটনার মূল হোতা আশিক মাদারীপুর থেকে গ্রেফতার। রাজধানীতে জমির দাম ঊর্ধ্বমুখী, মধ্যবিত্তদের জন্য অধরা হয়ে উঠছে ফ্ল্যাটের স্বপ্ন। পর্যটক খাতের বিকাশের নানা পরিকল্পনা, 50 বছরে পর্যটক সংখ্যা বেড়েছে প্রায় 100 গুণ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাব্বির আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। কক্সবাজারের স্বামী সন্তানকে জিম্মি করে সংঘবদ্ধ ধর্ষণ ঘটনার মূল আসামি আশিকুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব। গত রাতে মাদারীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে রোববার ভোরে গ্রেফতার করা হয় আরও 3 জনকে, যারা ধর্ষণের ঘটনায় সহযোগী ছিলেন বলে জানায় ট্যুরিস্ট পুলিশ। এদিকে সবার আগে গ্রেফতার হোটেলের ম্যানেজার রিয়াজ উদ্দিন ছোটনকে 4 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে। জমির অগ্নিমূল্যে রাজধানীতে ফ্ল্যাটের স্বপ্ন অধরাই থেকে যাচ্ছে নিম্নবিত্তের, এমনকি মধ্যবিত্তেরও। এসব মানুষের আবাসন নিশ্চিতে সরকারকে কম দামে জমির ব্যবস্থা ও ভবন নির্মাণ প্রযুক্তির অনুমোদন দেওয়ার দাবি রিহ্যাবের। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে রিহ্যাবের জমকালো আয়োজন। ফ্ল্যাট ও প্লটের পসরা নিয়ে বসেছেন উদ্যোক্তারা। তবে ভালো লোকেশনে 3 বেডরুমের একটি ফ্ল্যাট কিনতে চাইলে গুনতে হবে কোটি টাকা। রূপায়ণ টাউন, যেটা হচ্ছে নারায়ণগঞ্জ অবস্থিত, তো ওই জায়গাটায় আমাদের কিছু অ্যাপার্টমেন্ট আছে, যে অ্যাপার্টমেন্টগুলো সাধারণত 7,000 7,500 টাকায় আমরা বিক্রি করছি। এটাই আমাদের সর্বনিম্ন। 3 বছরের একটা অ্যাপার্টমেন্ট প্ল্যানিং রেখেছি, যেটার অ্যাপার্টমেন্ট সাইজ হলো 1384, 1390 এবং প্রাইসটা নির্ধারণ করেছি আমরা ওটা 6,000 টাকা পার স্কোয়ার ফিট। তবে 7 থেকে 800 বর্গফুটের ছোট ফ্ল্যাটও আছে, যার দাম পড়বে 30 থেকে 35 লাখ টাকা। ছোট ছোট কিছু ফ্ল্যাট আছে, এটা 800 স্কোয়ার ফিট, 900 স্কোয়ার ফিট। ইস্টার্ন হাউজিংয়ে আছে 800 স্কোয়ার ফিট, বাড্ডায় আছে 800 স্কোয়ার ফিট, যেগুলো আপনাদের খুব নাগালের মধ্যে। অ্যাটলিস্ট আমরা 4,000 থেকে 3,800 টাকা স্কোয়ার ফিটে সেল করতে যাচ্ছি। এদিকে ফ্ল্যাট কিনতে 9% সুদে ঋণ দিচ্ছে আর্থিক প্রতিষ্ঠানগুলো। ছোট ফ্ল্যাটের জন্য দীর্ঘমেয়াদী ঋণ হলে গ্রাহকের প্রতি মাসে কিস্তি গুনতে হবে 25 থেকে 30,000 টাকা। নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্যই এখানে 9% রেটে ঢাকা চট্টগ্রামে লোন হয়, ঢাকা চট্টগ্রামের বাইরে 8% রেটে লোনটা হয়। এদিকে রিহ্যাব বলছে, রাজধানী ও আশেপাশের এলাকায় জমির যা মূল্য, সেই সাথে রাজুকের নীতিমালা অনুযায়ী ভবন নির্মাণে যেসব প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, তাতে দরিদ্র মানুষের জন্য আবাসন সম্ভব নয়। হিউজ পরিমাণে আমাদের সাইনিং মানি দিতে হয় এবং জায়গার স্বল্পতার কারণে, বিশেষ করে ঢাকার সিটির মধ্যে এখানে লো কস্ট হাউজিং করার কোনো অবকাশ নাই। ঢাকার আশেপাশে যে খাস জমিগুলো আছে, সেগুলো যদি আমাদের আবাসন ব্যবসায়ীদেরকে সরকার দেয়, নিম্ন মধ্যবিত্ত এবং নিম্ন শ্রেণী যাদের আছে 500 থেকে 600 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, সেগুলো আমরা তৈরি করতে চাই। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, তার সৃষ্টি তাকে দিয়েছে অমরত্ব, করেছে অবিনশ্বর। তিনি স্থান করে নিয়েছেন বাংলা ভাষা সাহিত্যের অঙ্গন জুড়ে। অসাম্প্রদায়িক চেতনার হিরণ্ময় এই কথা সাহিত্যিকের 87তম জন্মদিনে আদিত্য মামুনের রিপোর্ট। রণমন্ত্র নিয়ে আমরা যুদ্ধ করেছি, জয় বাংলা। বাংলা সাহিত্যকে যে কজন আভিজাত্যের শিখরে তুলে ধরেছেন, তাদের মধ্যে সৈয়দ শামসুল হক অন্যতম। স্বকীয় সুর, স্বর, সৃষ্টি আর লেখনীতে এমন সহজিয়া ধরন কেবল তিনিই খুঁজে দিয়েছেন বাঙালিকে। কবিতা, গল্প, উপন্যাস, নাটক, ছোট গল্প আর অনুবাদ ছাড়াও বাংলা ভাষা, সংস্কৃতি আর মুক্তিযুদ্ধ তার রচনার প্রধান অনুষঙ্গ। দেয়ালের দেশ দিয়ে লেখা শুরু। মাত্র 29 বছর বয়সে বাংলা একাডেমি পুরস্কার পান সৈয়দ হক। তারপর একের পর এক কালজয়ী সৃষ্টি। মঞ্চ নাটকে প্রাণ সঞ্চারী ভূমিকায় সৈয়দ হকের এক একটা বিরল প্রজ চিত্রনাট্য। গ্রামীণ জীবনজাত গন্ধকলায় তার ডাক পরাণের গহীন থেকে। নিষিদ্ধ লোবান, গণনায়ক তার জীবন ঘনিষ্ঠ সাহিত্যকর্ম। কৃষক বিদ্রোহ নিয়ে লেখেন নুরুল দিনের সারা জীবন। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে পায়ের আওয়াজ পাওয়া যায় অনবদ্য
বিস্ময়কর। জীবন এবং শিল্প আবর্তিত হয় তার সৃজিত খেলারাম খেলে যা সহ সকল রচনায়, পদ্যে, কবিতায়। সংস্কৃতির যুদ্ধেও অবতীর্ণ হন, গলা ছাড়েন শেক্সপিয়রের দ্য টেম্পেস্ট, ম্যাকবেথ ছাড়াও বিশ্ব সাহিত্যের নানা রচনা অনুবাদ করেছেন তিনি। সব্যসাচী লিখেছেন গান, সিনেমার চিত্রনাট্য। সমসাময়িক বাংলাদেশ এবং মধ্যবিত্ত সমাজের আবেগ অনুভূতিতে ছুঁয়ে দিয়েছেন অলৌকিক পরশ। ৬২ বছরের লেখক জীবনে অসংখ্য জাতীয় আন্তর্জাতিক সম্মাননা ছাড়াও ২১ পদক ও স্বাধীনতা পদকে ভূষিত হন তিনি। ২০১৬ সালে অনন্তে পাড়ি জমান এই কিংবদন্তি। উত্তর সিথানি গাছ, সেই গাছে পাখির কুটুর। আদিত্য মামুন, ২১ টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন বাংলাদেশের ৫০। পর্যটনে অপার সম্ভাবনার দেশ বাংলাদেশ। স্বাধীনতার ৫০ বছরে দেশে পর্যটকের সংখ্যা বেড়েছে প্রায় ১০০ গুণ। গড়ে উঠেছে নতুন নতুন পর্যটন কেন্দ্র। এ খাত ঘিরে অবকাঠামো উন্নয়নও চোখে পড়ার মতো। তবুও এখনও লক্ষ্য পূরণ থেকে বহু দূরে দেশের পর্যটন শিল্প। জসিম জুয়েলের রিপোর্ট। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত বাংলাদেশে আছে পাহাড় আর সবুজে ঘেরা বিশাল পার্বত্য অঞ্চল, যেখানে মেঘের পরশ মেলে, কানে বাজে ঝর্ণার গান। ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন জাতিসংঘের স্বীকৃত বিশ্ব ঐতিহ্য। অসংখ্য খাল আর নদী, সবুজ শ্যামলে রয়্যাল বেঙ্গল টাইগার সহ নানা জীববৈচিত্র্যের বিপুল সমাহার। বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন তো প্রকৃতির এক অনন্য উপহার। কুয়াকাটা, সাবরাং কিংবা জাফলংয়ের সৌন্দর্যই বা কম কিসে। এক কথায় নৈসর্গিক সব সৌন্দর্যই ধারণ করছে বাংলাদেশ। কিন্তু গত ৫০ বছরেও প্রত্যাশিত বিকাশ ঘটেনি পর্যটন শিল্পের। তবে গত ২ দশকে এ খাত এগিয়েছে অনেক। দেশের প্রায় ২০০০ স্পটে বছরে দেশি বিদেশি প্রায় ১ কোটি পর্যটক আসেন। ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিল বলছে, দেশের জিডিপিতে এ খাতের অবদান মাত্র ২.২%। যদিও দক্ষিণ এশিয়ার দেশ ভারতের জিডিপিতে পর্যটনের অংশীদারিত্ব প্রায় ৫%, নেপালের ৮%, শ্রীলঙ্কার ১৩% ও ভুটানের ১৫%। টেকসই উন্নয়নে পর্যটনের সম্ভাবনা কাজে লাগানোর পরামর্শ বিশেষজ্ঞদের। ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ বিনির্মাণে এ খাতের দ্রুত বিকাশ দেখতে চান তারা। বাংলাদেশ এমন একটি দেশ, এটা নাতিশীতোষ্ণ আবহাওয়ার দেশ, ষড়ঋতুর বাংলাদেশ। সারা বছরই পর্যটকরা কিন্তু ঘুরে বেড়াতে পারছে। পৃথিবীর খুব কম দেশে আছে যেখানে সারা বছর পর্যটকরা ঘুরে বেড়ায়। আজকে টেকসই উন্নয়নে পর্যটন কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তার জন্য যেটা প্রয়োজন, আমাদের অবশ্যই একটা নীতিমালা এবং পর্যাপ্ত সুনির্দিষ্ট প্ল্যান, পরিকল্পনা, দক্ষ মানব সম্পদ এবং সরকারের সুদৃষ্টি। পর্যটন শিল্পের বিকাশে নানা পরিকল্পনার কথা জানালেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। পর্যটনকে কাজে লাগে বঙ্গবন্ধু কিন্তু পর্যটন কর্পোরেশন তৈরি করেছিলেন, যে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ বিশ্বের বুকে তুলে ধরা। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যে আমরা একটা মাস্টার প্ল্যান কাজ একটা আন্তর্জাতিক সংস্থাকে দিয়েছি। কোভিডের কারণে কিছুটা বন্ধ ছিল, মধ্যে আবার তারা এসছেন এবং মাস্টার প্ল্যান সম্পন্ন হলে যাতে পরিকল্পিতভাবে বিশ্বের বুকে বাংলাদেশকে তুলে ধরার ক্ষেত্রে যেসব প্রকল্প নেওয়া প্রয়োজন, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেইগুলো নিব। বিশ্ব পর্যটন সংস্থার কমিশন ফর সাউথ এশিয়ার ভাইস চেয়ারম্যান বাংলাদেশ। এছাড়াও পর্যটন বান্ধব দেশের তালিকায়ও ৫ ধাপ এগিয়েছে বাংলাদেশ। জসিম জুয়েল, ২১ টেলিভিশন, ঢাকা। দর্শক, সংবাদে নিচ্ছি বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। ফেনীতে ফ্লাইওভার নির্মাণ প্রকল্প প্রতিশ্রুতির বৃত্তবন্দী, দিন দিন বাড়ছে জনভোগান্তি। আমন্ত্রণ আবারও সকাল ৯টার ২১ সংবাদে।
ফেনীর লালপোল ফ্লাইওভার নির্মাণের উদ্যোগ এখনও আলোর মুখ দেখেনি। 2019 সাল থেকে আটকে আছে পরিকল্পনা আর প্রতিশ্রুতির মধ্যেই, যে কারণে দিন দিন বেড়ে চলেছে জনভোগান্তি। শিগগিরই প্রকল্পটি বাস্তবায়নে কাজ শুরুর দাবি স্থানীয়দের। ফেনী প্রতিনিধি নজরুল ইসলাম রঞ্জুর রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। চরম ভোগান্তি, সাথে মৃত্যু ঝুঁকি। ফেনীর লালপোল এলাকার সড়কের অবস্থা বেশ নাজুক ও দুর্ঘটনাপ্রবণ। তা সত্ত্বেও যাতায়াত করছে হাজারো মানুষ। আমাদের প্রতি সময় এখান দিয়ে যাইতে অনেক সমস্যা হয়। আমাদের অনেক সহপাঠী এখানে যাওয়া আসার সময় দুর্ঘটনার শিকার হয়েছে। এখানে যে কোনো একটা ফ্লাইওভার দরকার। এই কাল পরশুদিন একটা ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে। আমাদেরও সমস্যা, রাস্তাটা পার হইতে আইতো। যেহেতু এটা একটা হাইওয়ে রোড, মানুষ সোনাগাজী ফেনী ক্রসিং করার সময় মানুষ মৃত্যু হয়। প্রতিদিন 7 থেকে 8 হাজার যাত্রী ও পণ্যবাহী যানবাহন পার হচ্ছে এখান দিয়ে। পড়তে হচ্ছে চরম দুর্ভোগে। যখন জাম বাজি যাবে তখন মহিফাল ওইখান থেকে এই এলাকা পর্যন্ত সব জাম হয়ে যাবে, তখন ঘন্টা 2 ঘন্টা অতক্ষণ 5 ঘন্টা চলে যায়। ওবায়দুল কাদের সাহেবকে উনিও এখানে আসে কয়েকবার পরিদর্শন করছে, কয়েকবার দেখছে, কিন্তু আমরা আর কতদিন অপেক্ষা করতে হবে। ডেলি অ্যাক্সিডেন্ট হইতেছে এখানে, বিশেষ করে আপনার সিএনজি যেগুলো আসতেছে ওগুলো ওভারটেক করতে ইশারা দিলে মানে না, ওই যে বাস পিছন থেকে আসে বা ধাক্কা দিলে আগে পড়ে যায়। সড়ক বিভাগ বলছে শহরের ট্রাঙ্ক রোড থেকে বঙ্গবন্ধু শিল্পনগরের সাথে সংযোগ রেখে ফ্লাইওভারটি 4 লেন প্রকল্পের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে একটি প্রস্তাবও পাঠানো হয়েছে সংশ্লিষ্ট দপ্তরে। কারিগরি সমীক্ষাটা শুরু করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি এবং আমরা দাপ্তরিকভাবে আমরা পত্রাদি প্রেরণ করে ওটা অনুমোদনের জন্য আমরা এটা কাজ করে যাচ্ছি। অনুমোদনটা হয়ে গেলে আমরা ফিজিবিলিটি স্টাডিটা শুরু করতে পারবো এবং ফিজিবিলিটি স্টাডি রিপোর্টটা হাতে পাওয়ার পরেই আমরা পরবর্তীতে ডিজাইন এবং প্রকল্প প্রণয়নের কাজটি আশা করি খুব দ্রুততার সাথে শুরু করা যাবে। ভোগান্তিহীন সড়ক যোগাযোগ নিশ্চিতে দ্রুতই অনুমোদন পাবে লালপোল ফ্লাইওভার প্রকল্প, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। বাউল সম্রাট শাহ আব্দুল করিম, এই কিংবদন্তির গান আর সুর ছুঁয়ে যায় ভক্তমন। তার জীবন, স্বজন ও সংগ্রামকে অমর করে রাখতে শাহ আব্দুল করিম সঙ্গীত বিদ্যালয় চালুর দাবি ভক্ত শিষ্যদের। সুনামগঞ্জ প্রতিনিধির রিপোর্টের সহায়তায় মুশফিকা নাজনীন জানাচ্ছেন বিস্তারিত। সুনামগঞ্জের হাওর এলাকার এক নিভৃত গ্রাম উজানথল। এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে কালনী নদী। এই নদীর তীরে বেড়ে ওঠেন রাখাল বালক শাহ আব্দুল করিম। হাওর প্রকৃতি আর মানুষের প্রতি টান থেকেই তিনি বাঁধতে শুরু করেন গান। কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর ভঙ্গিনা। তার গানে যেমন গণমানুষের কথা রয়েছে, তেমনি রয়েছে প্রেম বিরহের কথা। মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পোষিলাম কত আদরে। 1916 সালের 15 ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরায় জন্ম নেয়া এই বাউল সম্রাটের আখড়ায় প্রতিনিয়ত আসেন ভক্ত শিষ্যরা। গানে গানে খোঁজেন তাদের গুরু শাহ আব্দুল করিমকে। গ্রামের নওজওয়ান হিন্দু মুসলমান, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আমরা সব বাউল যারা আছি সবাই চাই গানের মাঝে শাহ আব্দুল করিমকে আমরা ধরে রাখতে চাই। এখানে যারা শিল্পীরা আসে তারা যেন এখানে এসে থাকতে পারে, বসতে পারে, বা একটা সঙ্গীত একাডেমি, এখানে শাহ আব্দুল করিমের সঙ্গীত একাডেমি খোলা উচিত। এখন যদি একটি সঙ্গীতালয় হয় তাহলে আমরা বাউল বৃন্দ যারাই আসবো শাহ আব্দুল করিম সাহেবের গানগুলো লালন পালন করতে পারবো। সেই গানগুলো যদি ভালোভাবে সংরক্ষণ করে রাখা হয় তাহলে আগামী প্রজন্ম এই গানগুলোকে যুগ থেকে যুগান্তর পর্যন্ত রাখতে পারবে। শিষ্যদের দাবি তার গানের কথা ও সুর বিকৃতভাবে না গাওয়ার। শাহ আব্দুল করিমের আসল সুর যারা বাণিজ্যিক করে ওরা কিন্তু সুরটারে বিকৃতি করিয়া কইতেছে, অনেক কথা ভুল কয়। দেহতত্ত্ব, আত্মতত্ত্ব, নির্গুণ তত্ত্ব, পরম তত্ত্ব অনেকভাবে তার গান লেখছেন। 21 পদক প্রাপ্ত এই বাউল সম্রাট 2009 সালে ইহুদাম ত্যাগ করেন। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। বিজয়ের মাসে বিশেষ আয়োজন জনযুদ্ধের মুক্তিযোদ্ধা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় পাকিস্তান বিমান বাহিনীতে জিডি পাইলট হিসেবে যোগদানের যোগ্যতা অর্জন করেন। এ সময় বঙ্গবন্ধু স্বাধীনতায় ডাক দিলে ক্যাপ্টেন তাজুল ইসলাম মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। তার যুদ্ধদিনের কথা তুলে ধরেছেন মানিক শিকদার। মুক্তিযুদ্ধের আমাদের প্রত্যেকটা দিনই আমাদের যে গুরুত্বপূর্ণ, যে আমাদেরকে মেজর কুমার নামে ইন্ডিয়ান আর্মি অফিসার, শি ওয়াজ ইন চার্জ আওয়ার টিম। আমার বাংলাদেশের পক্ষ থেকে আই ওয়াজ ইন চার্জ অফ দি বাংলাদেশ। সিলেট জকিগঞ্জের একটা ব্রিজ আমাদেরকে ডেস্ট্রয় করে দিতে হবে। আমরা ওইখানে পুরা টিম নিয়ে গেছি। মেজর কুমার ইন্ডিয়ান সাইডে বিএসএফের বিওপিতে বসা ছিল, আমি আমার টিম নিয়ে বাংলাদেশের উপর বলতেছি। ব্রিজটাতে রেকি করে দুইটা টিম ব্রিজের ওই পাশে ব্রিজের এই পাশে, যাতে করে আমরা মানে নিশ্চিন্তে কাজটা করতে পারি। আর আমাদের দুইটা টিম, মদুদ একটা আর একটা, দুইটা টিম দুই জায়গায় যাবে। ওরা যখন ব্রিজের মাঝামাঝি গেছে তখন দুই সাইডে দুইটা আর জিপ দেওয়া লাইট দিয়ে ব্রাশ ফায়ার করছে। সৌভাগ্যবশত এরা ওই ব্রিজ থেকে ডাইরেক্ট পানিতে পড়ে গেছে, একটা লোকও নিহত হয়। রাত্রিবেলা কুমার আমাকে বললো সন্ধ্যার দিকে যে উইল গো টু ডেস্ট্রয় দ্য ব্রিজ টু নাইট। আই টোল্ড দ্যাট সেক্ষেত্রে আই উইল সিলেক্ট মাই টিম। তো আমরা রাত্রে রওনা দিলাম, 9টা-10টার দিকে পৌঁছে গেলাম, 11টার দিকে ব্রিজ ডেস্ট্রয় করলাম। তারপরে আমরা এই রাজেন্দ্রপুরে টিম, ওইখানে পাকিস্তান আর্মির পেট্রোলের কারণে টিমকে বলছি তোমরা ভোর রাত্রে রওনা হয়ে আসবা। তো আমরা যখন আক্রমণ করি লঞ্চে আক্রমণ করে লঞ্চকে বেশ অনেক ক্ষতিগ্রস্ত এবং অনেক লোক মারাও গেছে। কিন্তু পিছন থেকে আবার আরেকটা পাকিস্তানি টিম যে বাইরেও আসছিল, ওইটা আমাদের কাছে তথ্য ছিল না। আমরা মাঝখানে পড়ে গেছি। আমাদের পিছন থেকে আক্রমণ করে এখানে আমরা 5টা LMG, সুবেদার বাসার নামে একজন সুবেদার ছিল, তাকে হারাইছি। 5জন লোককে আমরা সেদিন হারাইছি। বাট উই হ্যাভ অলসো কজ ড্যামেজ অ্যারাউন্ড 185-এর মতো, কিংবা বেশি হতে পারে। এক লঞ্চে যা ছিল এরা ম্যাক্সিমাম আবার সাঁতার জানত। আই এম ভেরি হ্যাপি উইথ দ্য অ্যাচিভমেন্ট। 1972 সালে পাকিস্তানের কারেন্সির নাম হলো রুপিস, আর আমাদের হলো টাকা। পাকিস্তান যদি 1972 সালে 1 রুপি দিত, বাংলাদেশে দিত তো 1 টাকা 62 পয়সা। আর আজকে বাংলাদেশ 1 টাকা দিলে পাকিস্তানের দিতে হয় 2.2 রুপিস। তাহলে আপনি বুঝেন, আর কোনো ব্যাখ্যা লাগে না। দর্শক, সংবাদে আবারও নিচ্ছি বিরতি, ফিরে এসে আরও যা থাকছে। নিউজিল্যান্ডে অনুশীলনে টিম বাংলাদেশ, কাল সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচ। আমাদের এবারের আয়োজন বিজয় চিহ্ন। 1971 সালে পাকিস্তানি সেনাদের দোসররা মুক্তিকামী বাঙালিদের নির্বিচারে হত্যা করেছে, ধর্ষণ করেছে অসংখ্য মা বোনদের। এছাড়া মুক্তিযোদ্ধাদের তথ্য নিতে তাদের স্বজন ও মুক্তিযুদ্ধের সপক্ষে থাকা মানুষের উপর নানাভাবে পাশবিক নির্যাতন করে। তেমনি এক পীড়ন যন্ত্র সংরক্ষিত আছে জাতীয় জাদুঘরে। ফারুক হোসেন তানভীরের ক্যামেরায় সেই স্মৃতিচিহ্ন নিয়ে মানিক শিকদারের ভিজুয়াল রিপোর্ট। আর এই সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। কক্সবাজারের সংঘবদ্ধ ধর্ষণ ঘটনার মূল হোতা আশিক মাদারীপুর থেকে গ্রেফতার। রাজধানীতে জমির দাম ঊর্ধ্বমুখী, মধ্যবিত্তদের জন্য অধরা হয়ে উঠছে ফ্ল্যাটের স্বপ্ন।
পর্যটন খাতের বিকাশের নানা পরিকল্পনা। 50 বছরে পর্যটক সংখ্যা বেড়েছে প্রায় 100 গুণ। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন আর সাথেই থাকুন 21-এর।